নমস্কার, শুরু করছি বেঙ্গল লাইন আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। লালসার শিকার কি রাজন্না হালদারও? মনোজিৎ মিশ্রের লালসার শিকার কি এবার রাজন্না হালদারও? সেরমই কিন্তু অভিযোগ উঠছে। আপনাদের দেখাবো যে ছবি ইতিমধ্যেই রাজন্না হালদার তিনি বলছেন এআই এর মাধ্যমে অশ্লীল ছবি ছড়ানোর হয়েছে, এমনই অভিযোগ তুলেছেন তৃণমূলের সাসপেন্ডেড নেত্রী রাজন্না হালদার। দাদা কালচার বন্ধ হওয়ার তিনি আবেদন করছেন। আরো মনোজিৎ আছে তৃণমূলে, অভিযোগ করছেন রাজন্না হালদার। রাজন্নার এআই ছবি মনোজিতের ফোনে এআই দিয়ে আমার অশ্লীল ছবি ছড়ানো হচ্ছে, টিএমসিপি ছাত্র নেতারাই একে অপরকে পাঠাচ্ছে, অভিযোগ সাসপেন্ডেড টিএমসিপি নেত্রী রাজন্না হালদারের। মনোজিৎ মিশ্রর লালসার শিকার রাজন্না হালদার, এআই এর মাধ্যমে অশ্লীল ছবি ছড়ানোর অভিযোগ তৃণমূলের সাসপেন্ডেড নেত্রী রাজন্না হালদারের। এ বিষয়ে আমাদের প্রতিনিধি কথা বলেছিল রাজন্না হালদারের সঙ্গে, তিনি কি জানিয়েছেন একবার নজর রাখবো। দল তো তাকে কোনো প্যাডে দায়িত্ব দেয়নি, লিখিত প্যাডে, কিন্তু সে ওই কলেজে অস্থায়ী কর্মী হিসেবে চাকরি করতো আমি যতদূর জানি। কলেজের দলের দেখার বা অবজারভারের দায়িত্বে সে ছিল না, এটা আমি যতদূর জানি আমি বলতে পারবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন কি না, আমার মনে হয় তারা জানতেন না। যারা জানতেন তারা হয়তো, যারা ধারক বা বাহক, যারা এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাবেন, তারা হয়তো সেই পদক্ষেপ নিয়েছেন কিনা আমার সেই নিয়ে সন্দেহ রয়েছে। মানে তাদের কথা, যারা ধারক বা বাহক তাদের কথা বলছি। যেভাবে মানে হীন মানসিকতার পরিচয় দিয়ে আমার এআই জুনিয়রদেরকে দেখিয়েছিল এই সব দাদারা, তাদের বিরুদ্ধে তো আমি বলেইছি। মানে এটা আলাদা করে আমি আর কি বলবো, আমি অলরেডি অনেকবার এটা অনেক জায়গায় বলেছি, আপনাদেরকেও বলছি। খুবই দুর্ভাগ্যের বিষয় যে, এবং যখন এটা প্রতিবাদ করা হয় তখন এই গুটি কয়েক, অনেকে আমাকে সাপোর্ট করেছে, অনেকে তাদের নির্যাতনের কথা আমাকে বলেছে, অনেকে বলেছে, কিন্তু গুটি কয়েক কিছু মানুষ আমাকে এখনো স্ল্যাট শেমিং এর শিকার করছে কেন আমি এই কথাটা বলেছি বলে। যে এই পাশবিক উল্লাসের পরিচয় অলরেডি দিয়ে দিয়েছে, এই বিভিন্ন বিষয় ধর্ষণের মতো ঘটনাকে যে ভিডিও করার মতো পরিচয় দিয়েছে, তার মোবাইলে থাকবে না সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু সে বানিয়েছে এটা আমি একবারও বলিনি। আমি বলেছি এই এআই করা ভিডিও কে বানিয়েছে আমি জানি না, কিন্তু কারা কারা জুনিয়রদের মোবাইলে দিয়েছে আমি তাদের নাম জানি, এবং আমি স্পষ্টভাবে আমি তাদেরকে চিহ্নিত করেও দিতে পারবো যে কারা কারা জুনিয়রদের মোবাইলে, কারণ জুনিয়ররা এসে আমাদেরকে বলে গেছে। বা যারা যারা যুক্ত, যারা যারা ধর্ষণের মতো ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কেন চাই? কারণ এটা বুঝিয়ে দেওয়া হোক যে এটা পশ্চিমবঙ্গ, এখানে ধর্ষককে জেল থেকে বেরোনোর পর গলায় মালা দিয়ে বরণ করা হয় না, এটা পশ্চিমবঙ্গ, এখানে ধর্ষণ করলে দৃষ্টান্তমূলক শাস্তি। অগ্নিমিত্রা পল এ বিষয়ে কি জানিয়েছেন শোনাবো। রাজন্না আজকে যে কথাটি বলছেন, এটা তো প্রথমবার যে ঘটনাটি বাংলার ঘটেছে তা তো নয়। রাজন্নার যারা নেতা নেত্রীরা রয়েছেন তার দলের, তারা আজকে ধর্ষকদের আশ্রয় দিয়েছে। তারা আজকে ইলেকশন না হওয়ার সত্ত্বেও ইলেকশন রুম খোলা, ইউনিয়ন রুম খোলা থাকে, প্রিন্সিপাল থাকে না, এবং এই ধরনের মনোজিতের মতো দুষ্কৃতীরা তারা সন্ধ্যে 7:30টার পরেও তারা কলেজে কলেজে ঘুরে বেড়ায়। সুতরাং রাজন্নাকে বুঝতে হবে যে রাজন্না কোন দলের কর্মী, যে দল এবং যে মুখ্যমন্ত্রী ধর্ষকদের আশ্রয় দেয় আর ধর্ষিতাদের রেট বাঁধে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী আপনি রেট বেঁধেছেন, আপনি ধর্ষিতাদের শাস্তির ব্যবস্থা করেননি, আপনি অর্ধেক রেপের এই রেট আর পুরো রেপের ওই রেট বলেছেন। সুতরাং এটাই হবার কথা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, যেখানে মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তথ্য উঠে আসছে, সেখানে আরো একটা বিষয়, আরো একটা অভিযোগ যে রাজন্না হালদার তিনিও লালসার শিকার। তিনি বলছেন যে এআই এর মাধ্যমে অশ্লীল ছবি ছড়ানোর অভিযোগ করছেন রাজন্না হালদার। দেখো, একেবারে রাজন্না হালদার এক সময় টিএমসিপির সক্রিয় কর্মী ছিলেন, এবং তারপরে তুমি জানো আরজিকর কাণ্ডের আবহে তার একটি শর্ট ফিল্ম, সেটা বিতর্কের সৃষ্টি হয়, তারপরে তাকে সাসপেন্ড করা হয়। এবং রাজন্না হালদার তিনি কিন্তু স্পষ্টতই বলছেন যে মনোজিৎ মিশ্রকে তিনি বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে দেখেছেন, এবং একাধিক অভিযোগ তিনি সামনে এনেছেন যে রাজন্না হালদারের ছবি ব্যবহার করে বিভিন্ন এআই ভিডিও বা নগ্ন ভিডিও তৈরি করা হয়েছে, অশ্লীল ভিডিও,
সেই ভিডিওগুলোকে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে দেওয়া হয়েছে। এবং মনোজিৎ মিশ্রের মতো এরকম বহু দাদা রয়েছে বিভিন্ন কলেজে, যারা কিন্তু দীর্ঘদিন ধরে এই দাদাগিরি চালিয়ে আসছে। অর্থাৎ একাধিক মনোজিৎ মিশ্ররা তারা কিন্তু বিভিন্ন কলেজে কলেজে ছড়িয়ে রয়েছে, যাদেরকে কিন্তু চিহ্নিত করা প্রয়োজন বা যাদের বিরুদ্ধে দলের উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যবস্থা নেওয়া। এবং মনোজিৎ মিশ্রের যে এই দাপাদাপি বা এই যে কুকীর্তি, সেটা কিন্তু একাধিক পড়ুয়ারা তারা সেই অভিযোগ করছেন। তো সেই জায়গা থেকে দলের তরফ থেকে কেন কোনো পদক্ষেপ নেওয়া হলো না, কিন্তু আমরা রাজন্যার ক্ষেত্রে দেখেছিলাম যে তাকে সরাসরি দল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়, সেটা নিয়ে তিনি অত্যন্ত মর্মাহত। এবং তার যে এআই ভিডিও বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে, সেটা নিয়েও তিনি দলকে জানিয়েছেন, দলের দৃষ্টি আকর্ষণ করেছেন, এবং যাতে নির্যাতিতা ন্যায় বিচার পায় এবং মনোজিৎ মিশ্রের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই বিষয়টাও কিন্তু স্পষ্ট করে দিয়েছে রাজন্না হালদার। ধন্যবাদ মৌমিতা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে। যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, একের পর এক মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে অভিযোগ, একেবারে বকলমে যেখানে তিনি কলেজ চালাতেন, কসবা ল কলেজ, তার বিভিন্ন কুকীর্তি ফাঁস হচ্ছে একের পর এক। তারপরেও আরো একটা অভিযোগ সামনে এসেছে, এবার রাজন্না হালদার তিনিও লালসার শিকার হয়েছেন, এমনই অভিযোগ সামনে এনেছেন আবারও মনোজিৎ মিশ্র কাঠগড়ায়। তিনি বলছেন, অভিযোগ করছেন যে এআই এর মাধ্যমে অশ্লীল ছবি ছড়ানোর অভিযোগ তুলছেন রাজন্না হালদার। হাইকোর্টের নির্দেশের পরেও খোলা রয়েছে ইউনিয়ন রুম এবং সেখানে কিন্তু রীতিমতো কাজকর্ম চলছে। এবং যে ছবি আপনাদের সামনে তুলে ধরবো, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে সেখানে ইউনিয়ন রুম খোলা এবং সেখানে কিন্তু কাজও চলছে, সেখানে কাজকর্ম চলছে। হাইকোর্ট নির্দেশ দিয়েছে, কলেজ কর্তৃপক্ষের তরফে বলা হচ্ছে যে বিজ্ঞপ্তি তারা পায়নি, সে কারণেই কিন্তু এখনো ইউনিয়ন রুম খোলা রয়েছে। এরকম কলেজ কর্তৃপক্ষের তরফে কিন্তু এরকম একটা দাবি করা হচ্ছে। আপনাদের যে ছবি দেখাচ্ছি, যে কলেজ ক্যাম্পাসে যেভাবে কিন্তু আমরা দেখেছি যে ল কলেজের ঘটনায় সেখানে আমরা দেখেছি ইউনিয়ন রুম, সেটা নিয়েও যেমন প্রশ্ন উঠেছে এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে কোনোভাবেই ইউনিয়ন রুমগুলো খোলা রাখা যাবে না। ক্যাম্পাসে ঘুঘুর বাসা কমাতে রীতিমতো নির্দেশ দিয়েছিল হাইকোর্ট এবং সেখানে বলা হয়েছিল যে ইউনিয়ন রুমগুলো বন্ধ রাখতে হবে। কিন্তু এই নির্দেশের পরেও দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে খোলা রয়েছে ইউনিয়ন রুম। ইউনিয়ন রুমে বসেই চলছে কাজকর্ম। দেখাচ্ছি সেই ছবি, আদালতের নির্দেশের পরেও ইউনিয়ন রুমগুলো খোলা। দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ছবি আপনাদের সামনে রাখছি। যদিও কলেজ কর্তৃপক্ষের তরফে দাবি করা হচ্ছে যে তারা বিজ্ঞপ্তি পায়নি এবং সেই ইউনিয়ন রুমে এখনো কাজকর্ম চলছে। দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে খোলা রয়েছে ইউনিয়ন রুম। কলেজের প্রফেসর এ প্রসঙ্গে কি জানিয়েছেন শোনাবো আপনাদের। কালকে ওই শুনলাম যে হাইকোর্ট থেকে এরকম একটা অর্ডার দিয়েছে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ রাখতে। আজকে তো ইউনিয়ন খোলা আছে। সেটা আমি তো ধরুন আমি ওই যে বললাম আমার ইমপ্লিমেন্ট করার কিন্তু মানে ইট ইজ নট মাই জুরিসডিকশন, ইট ইজ মাই বিয়ন্ড জুরিসডিকশন। আমি কিন্তু এই কলেজের প্রিন্সিপাল না। আপনার কাছে কোনো ইনফরমেশন কিছু আছে? না 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 না, কোনো সিদ্ধান্ত নেওয়ার না আমার ক্ষমতা নেই। মানে এবং এটা মানে এই স্বল্প 2-4 দিনের চার্জে থেকে এটা কেউ করতে পারে না। বেঙ্গল আইনে একটা বিরতি নেব, বিরতির পর যে খবরের দিকে নজর রাখবো, কোচবিহার গুলিকাণ্ডে গ্রেফতার হলো 2। এই খবর নিয়ে ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বেঙ্গল লাইভ। কোচবিহারে গুলিকাণ্ডের ঘটনায় গ্রেফতার 2। আপনারা জানেন যে বিধায়ক সুকুমার রায়ের ছেলে, তাকে গ্রেফতার করা হয়েছে এবং ইতিমধ্যেই অভিযোগ পাল্টা অভিযোগের আমরা দেখেছি যে পালা চলছে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে কোচবিহারে গুলিবিদ্ধ হয় তৃণমূল নেতা রাজু দে। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গুলি করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। কোচবিহারের ঝিঙাইডাঙ্গায় ঘটনা, ডান কাঁধে গুলি লাগে তৃণমূল নেতার, একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সকাল থেকে আমরা যে ছবি দেখিয়েছি, প্রতিবাদে 17 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তৃণমূল এবং এরই মধ্যে কিন্তু এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 2 জনকে। কোচবিহারের 2 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বাড়ি ফেরার পথেই গুলিবিদ্ধ হন তৃণমূল নেতা। পুলিশ কি বলছে এই প্রসঙ্গে শোনাবো।
গতকাল রাত্রে কোচবিহারের পুন্ডিবিহারি থানা এলাকায় একটি ঘটনা ঘটে, একটি গুলি চালনার ঘটনা ঘটে, যেটা তদন্তে আমরা সঙ্গে সঙ্গে নামি এবং আমরা সিসিটিভি ফুটেজ দেখি এবং পারিপার্শ্বিক যে তদন্ত চালিয়ে আমরা দুজনকে গ্রেপ্তার করেছি। আমরা একটি কমপ্লেন্টও পেয়েছি যেখানে 4 জনের নাম রয়েছে, তার মধ্যে 2 জন আমরা অলরেডি গ্রেপ্তার করেছি, বাকি 2 জনের খোঁজ চলছে। এটা ছাড়া যে গাড়িটা, যে অভিযুক্ত গাড়িটায় করে তারা গিয়ে গুলি চালিয়েছিল, সেই গাড়িটিকেও আমরা বাজেয়াপ্ত করেছি। সেটার আমরা ফরেনসিক্স করব এবং যে বন্দুক দিয়ে গুলি চালানো হয়েছিল সেটার খোঁজ চলছে। এটা একটা পুরনো এদের আক্রোশের ছিল, এটা ঘটনা ছিল তাদের মধ্যে, সেটা রয়েছে। এছাড়াও অন্য কিছু যদি থাকে আমরা এটা তদন্ত করে দেখছি। গুলিবিদ্ধ হয়েছে তৃণমূল নেতা রাজু দে। তিনি এই ঘটনায় কি অভিযোগ এনেছেন শোনাবো। কিন্তু আমাদের উত্তর কেন্দ্রের মধ্যে যে জায়গায় প্রায় 5000 ভোটের কাছাকাছি লিড দিয়েছে বিজেপি আমাদের অঞ্চলে, কিন্তু সে জায়গায় বিজেপি একটা কাজ কোনো কিছু করেনি। সেটা একটা পানীয় জলের জন্য একটা টিউবওয়েল হতে পারে বা 100 মিটার একটা ঢালাই রাস্তাও হতে পারে, কিন্তু কিচ্ছু করেনি। এই জায়গাতেই সে জায়গায় প্রতিবাদ জানানোতে আমিও নিজে গিয়েছিলাম, সাধারণ মানুষ যখন আমাদেরকে ডেকেছিল, কিন্তু সেই জায়গায় একটা তার ভেতরে ভেতরে যে এই রাগ তারা পুষে রেখেছে সেটা আমার জানা ছিল না। সেই ক্ষেত্রেই কিন্তু কালকে অতর্কিত আক্রমণ এবং ওই গাড়িতেই আক্রমণটা কিন্তু করেছে এবং ওই গাড়িতে তার ছেলেরাও ছিল এবং আরও বেশ কয়েকজন ছিল। সবাইকে আমি আইডেন্টিফিকেশন করতে পারিনি, পুলিশ কিন্তু অ্যারেস্টও করেছে, তার ছেলে অ্যারেস্টও হয়েছে। তাই একজন এমএলএর ছেলে কীভাবে এত বড় কাজ করতে পারে, তার বাবার যদি মদত না থাকে তাহলে কোনোভাবেই সম্ভব না। আমি ধিক্কার জানাই এরকম একজন জনপ্রতিনিধি যিনি সাধারণ মানুষের পাশে না দাঁড়িয়ে হত্যালীলায় মেতে উঠবেন, এটা মেনে নেওয়া। তৃণমূলের জেলা সভাপতি কি বলছেন এ প্রসঙ্গে রাখবো আপনাদের সামনে। যে এলাকার এমএলএ, সে তার গাড়ি করে দুষ্কৃতীরা এসে এখানকার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে গুলি করে দিচ্ছে। এটা ভাবা যায় না যে মানুষ কাকে জনপ্রতিনিধি বানিয়েছে। এই অভাবনীয় ঘটনা কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে হলো। বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূলের সন্ত্রাসের কথা বলেন, অথচ তিনি তার গাড়ি নিয়ে এখানে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে গুলি করে বেড়াচ্ছে। তার ছেলে, তার সমস্ত সাথীরা তার গাড়ি ব্যবহার করছে। তাহলে বুঝে নিতে হবে সন্ত্রাসটা গ্রাম বাংলায় কারা ছড়াচ্ছে। আমরা তবু আমাদের পার্টি কর্মীদের বলবো, প্রত্যেকে শৃঙ্খলাবদ্ধ থেকে আন্দোলন করে তুলুন। কেউ কোনো অন্যায় পথে কেন নিজে ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আপনার কোনো ব্যক্তিগত সিদ্ধান্তের দায়িত্ব দল নেবে না। সুস্থ স্বাভাবিক পরিবেশ রেখে জেলা প্রশাসন যেভাবে ইনভেস্টিগেশন এগিয়ে নিয়ে যাচ্ছে সেই পথে তদন্ত এগিয়ে যাক। আমাদের দৃঢ় বিশ্বাস প্রকৃত অপরাধীর শাস্তি আমরা নিশ্চিত করব। এই গণ আন্দোলন আমরা রাস্তায় করব। উত্তর বিধানসভা কেন্দ্রে আমরা বিরোধীর আসনে থেকে আমরা বিরোধীদের মতন লড়াই করব এই বিধানসভা। বিজেপি বিধায়ক সুকুমার রায় কি জানিয়েছেন এ প্রসঙ্গে শোনাবো। আমরা জানি যে চকচকায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পিছনে কি আছে আমি জানি না, কিন্তু ভারতীয় জনতা পার্টিকে ফাঁসাবে সে ওদের পরিকল্পনা। যে রাজুদের কথা পঞ্চায়েত কর্মাধ্যক্ষ একের পর এক অভিযোগ ওনার বিরুদ্ধে আছে, বিভিন্ন জায়গায় ওর শত্রুর কোনো অভাব নেই। এখন কে করেছে কিন্তু এখন ভারতীয় জনতা পার্টির নামেই ওরা কেস করবে সেটা আমরা জানি না। আমার ছেলে তো এখন আটক করা মানে আমার এটা অনেক একটা কাহিনী ওরা তৈরি করছে। ওর পারিবারিক গণ্ডগোল, আর গণ্ডগোল হওয়ার পরে তো ওরা বলছে যে জেঠু তোমাকে গালাগালি করছে, আর সেই জন্যেই আমার ছেলেকে, বড় ছেলেকে নাম্বারটা দিয়েছে যে ফোনটা, যে এই নাম্বারটা ওর সঙ্গে কথা বলো, কেন ও গালাগালি করবে। এইটা যখন কথা বলছে 4টার সময়, ও বলছে ঠিকই আছে, আমরা কালকে তোমার সঙ্গে দেখা কথা বলবো। কিন্তু রাত্রিবেলা 8টার পরে সে মদ খেয়ে আমার ছেলেকে যাতা গালাগালি করছে। রাজভর ও গালাগালি করছে, ও বলছে এদিকে আয়, ও বলছে এদিকে আয়, এরকম হয়েছে। আর 11টার সময় এই ঘটনা ঘটছে। এখন পুলিশ বলছে যে রাজভরকে খুঁজতে যেয়েই ওকে গুলি করছে। এগুলো সব একটা পরিকল্পনা। প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি হীরক রায়। কোচবিহার 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের উপর গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো দিনভর উত্তাল কোচবিহার 2 নম্বর ব্লক। কোচবিহার 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় কিন্তু পথ অবরোধ করে
তৃণমূল কংগ্রেস। একদিকে যেমন বাবুরহাট চেকপোস্ট, সেখানে জাতীয় সড়ক অবরোধ করে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে কিন্তু দেখা যায় পুন্ডিবাড়ির যে মোড়, সেই পুন্ডিবাড়ির মোড়ে কিন্তু তৃণমূল কংগ্রেস জাতীয় সড়ক অবরোধ করে। একই সঙ্গে রাজ্য সড়ক অবরোধ করা হয় খোলটা এলাকায়। সব মিলিয়ে বলা যেতে পারে তৃণমূল কংগ্রেস কিন্তু এই ঘটনার প্রতিবাদে দিকে দিকে কিন্তু তারা সেই প্রতিবাদ শুরু করেছে। এবং এই ঘটনার পর কিন্তু যত সময় গড়িয়েছে তা নতুন করে কিন্তু অনেক তথ্যই এসেছে। এবং যেটা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো যাচ্ছে যে এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু ব্যবহার হয়েছে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক সুকুমার রায়ের গাড়ি। এবং ইতিমধ্যে গাড়িটি যেমন পুলিশ নিজেদের হেফাজতে রেখেছে, পাশাপাশি কিন্তু বিধায়কের ছেলে তাকেও কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে বিধায়কের গাড়ির চালককেও পুলিশ গ্রেপ্তার করেছে। এবং পুলিশ যেটা জানাচ্ছে এই ঘটনার সঙ্গে আরও দুজন যুক্ত রয়েছে, যাদের খোঁজ পুলিশ চালাচ্ছে এবং আগ্নেয়াস্ত্রটিরও খোঁজ চালাচ্ছে পুলিশ। সব মিলিয়ে বলা যেতে পারে কোচবিহার 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির যে কর্মাধ্যক্ষ রয়েছে, সেই কর্মাধ্যক্ষের উপর হামলার ঘটনায় রীতিমতো কিন্তু একদম কোচবিহার জেলা জুড়ে কিন্তু একটা উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। কোচবিহার থেকে হীরক রায় রিপোর্ট, নিউজ। বেঙ্গল লাইনে একটা বিরতি নেব। বিরতির পর যে ইস্যু নিয়ে ফিরছি, কালীগঞ্জে এখনো পর্যন্ত ঘটনায় গ্রেফতার হয়েছে 10 জন, আরো একজনকে আজ গ্রেফতার করা হয়েছে। 24 জনের নামে যেখানে এফআইআর করা হয়েছে, এখনো পর্যন্ত গ্রেফতার মাত্র 10। এই খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বেঙ্গল লাইন। কালীগঞ্জে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় আরো একজন গ্রেফতার হলো। অর্থাৎ আপনারা জানেন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে নাবালিকা খুনের ঘটনায় গ্রেফতার করা হলো আরো একজনকে। এখনো পর্যন্ত গ্রেফতার 10। 24 জনের নামে এফআইআর করা হয়েছে। নাবালিকার মায়ের অভিযোগ 24 জনের নামে এফআইআর করেছিল এবং তারই মধ্যে এখনো পর্যন্ত 10 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম আবুল কাশেম শেখ। এই আবুল কাশেমকেই গ্রেফতার করা হয়েছে আজ। বেঙ্গল লাইনে আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। ফিরেলাম বিরতির পর, দেখছেন বেঙ্গল লাইন। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ, আপনাদের যে ছবি আমরা তুলে ধরবো, 2 বাংলাদেশিকে গ্রেফতার। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে 2 বাংলাদেশিকে গ্রেফতার করলো পুলিশ। নদিয়ার ধানতলার ঘটনা। 1 বছর আগেই অবৈধভাবে ভারতে প্রবেশ, ভারতে ঢুকে হায়দ্রাবাদে ছিল তারা, বাংলাদেশে ফেরার পথেই গ্রেফতার। পুলিশের জালে 2 বাংলাদেশি। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে 2 বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিশ। নদিয়ার ধানতলার ঘটনা। 1 বছর আগেও অবৈধভাবে ভারতে প্রবেশ, ভারতে ঢুকে হায়দ্রাবাদে ছিল তারা। বেঙ্গল লাইনে আরো একটা বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বেঙ্গল লাইন। তৃণমূল নেতার যাবজ্জীবন, ভোট পরবর্তী হিংসায় তৃণমূল নেতার যাবজ্জীবন, তৃণমূল নেতাকে সাজা ঘোষণা। ইতিমধ্যে আপনাদের যে ছবি আমরা তুলে ধরবো, ভোট পরবর্তী সন্ত্রাসের সাজা ঘোষণা। তৃণমূল নেতার যাবজ্জীবন, ভোট পরবর্তী হিংসায় সাজা ঘোষণা। রাজ্যে প্রথম মালদায় সাজা ঘোষণা। তৃণমূল নেতার যাবজ্জীবন কারাদণ্ড, সাজা ঘোষণা অতিরিক্ত দায়রা আদালতের, সঙ্গে 50,000 টাকা জরিমানা। ভোট পরবর্তী হিংসায় রাজ্যে প্রথম সাজা ঘোষণা। 2021-এর 5ই জুন ঘটনা ঘটে। ভোট পরবর্তী রাজনৈতিক প্রতিহিংসার শিকার বিজেপি সমর্থক পরিবার। আইনজীবী কি বলছেন এ প্রসঙ্গে রাখবো আপনাদের সামনে। ওয়েস্ট বেঙ্গলে 55টা পোস্টপোল ভায়োলেন্স মামলা হয়েছিল হাইকোর্টের নির্দেশে। তার মধ্যে প্রথম পোস্টপোল ভায়োলেন্সের আজকে রায়, মানে সেন্টেন্স আজকে ঘোষণা হলো। এটা পক্সো মামলা। তাতে আসামি রফিকুল আলায়েজ ভেলু, ওকে লার্নেড কোর্ট লাইফ কনভিকশন দিলেন এবং 3 লাখ টাকা ক্ষতিপূরণ স্টেট ফান্ড থেকে যাতে ভিকটিমকে দেওয়া হয় সেটারও নির্দেশ দিয়েছেন এবং 50,000 টাকা ফাইন করেছেন আসামির উপর। 50,000 টাকা যদি না দিতে পারেন অনাদায়ে আরো 6 মাস রায় উনি দিয়েছেন।
মানিকচকে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, তার মা কি বলেছেন শোনাবো। 4 বছর হয়ে গেল আমার মেয়ের সর্বনাশ যে করেছে, ওর আজকে সাজা হয়েছে। আমি আজকে অনেক খুশি আছি। কি সাজা শুনলেন? যাবজ্জীবন? যাবজ্জীবনের জন্য সাজা হয়েছে। এরা খুশি আপনি? হ্যাঁ। এ বিষয়ে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ। পরবর্তী হিংসা সিবিআই মামলায় এই প্রথম রাজ্যে সাজা ঘোষণা করা হলো যাবজ্জীবন কারাদণ্ড। অভিযুক্ত প্রাক্তন স্কুল শিক্ষক তথা তৃণমূল নেতাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। উল্লেখ্য 2021 সালে 5ই জুন মানিকচকে সেই প্রাক্তন শিক্ষক তথা তৃণমূল নেতা চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে বাড়িতে ডেকে নিয়ে এসে ধর্ষণ করে এবং এই ঘটনায় অর্থাৎ ভোট পরবর্তী হিংসায় মোট 55টি অভিযোগে হাইকোর্ট সিবিআইকে তদন্তভার দেয় এবং তার মধ্যে কিন্তু এই ধর্ষণকাণ্ডই পড়ে এবং তারপরে সেই ধর্ষণকাণ্ডে রায় কিন্তু ঘোষণা হলো। অতিরিক্ত দায়রা আদালত দ্বিতীয় বিচারক তিনি কিন্তু এই রায়দান করেন এবং তার সঙ্গে 50,000 টাকা জরিমানা এবং তার পাশাপাশি 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ সেই পরিবারকে দিতে হবে। উল্লেখ্য 2021 সালে কিন্তু এই ঘটনা ঘটে এবং তারপরে সেই মামলা কিন্তু চলতে থাকে এবং এই রায়ে অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত সেই তৃণমূল নেতার এই রায়ে কিন্তু খুশি গোটা পরিবার। শুধু পরিবার নয়, তার সঙ্গে মানিকচকের যে এলাকা সেই মানিকচকের প্রত্যেক গ্রামবাসী কিন্তু তারা খুশি যে এই প্রথম যে 55টি কেসের মধ্যে কিন্তু এই প্রথম মামলাতে সিবিআইয়ের দায়ের করা মামলাতে এই সাজা ঘোষণা। মালদা থেকে রাজীব ঘোষের রিপোর্ট, নিউজ টাইম। বেঙ্গল লাইনে একটা বিরতি নেব, বিরতির পর যে খবরের দিকে নজর রাখবো, মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর ওপর হামলা এবং সেই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 5 জনকে। এই খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বেঙ্গল লাইন। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর ওপর হামলার ঘটনায় এখনো পর্যন্ত যে গ্রেফতার করা হয়েছে 5 জনকে। ইতিমধ্যে আপনারা জানেন নিজের বিধানসভা এলাকা মন্তেশ্বরে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর ওপর হামলায় গ্রেফতার 5 জন। গতকাল নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত হন মন্ত্রী। কোথাও কালো পতাকা, গো ব্যাক স্লোগান দেখানো হয় মন্ত্রীকে ঘিরে। এমনকি মন্ত্রীর গাড়ি পর্যন্ত ভাঙচুর করার অভিযোগ সামনে আসে এবং আজকেই গ্রেফতার করা হয়েছে 5 জনকে এই ঘটনায়। প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি বিধানচন্দ্র। ঘটনায় পুলিশ ইতিমধ্যেই 5 জনকে গ্রেপ্তার করেছে। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের ঘটনা, মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে গাড়ি ভাঙচুর এবং তাকে হেনস্থার ঘটনায় পুলিশ ধৃতদের আজকে কানলা আদালতে পেশ করে। বৃহস্পতিবার নিজের বিধানসভা এলাকা মন্তেশ্বরের মালডাঙ্গায় গিয়েছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা পরিদর্শনে গিয়েছিলেন এবং সেখানেই তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। 3 জায়গায় তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, তাকে কালো পতাকা দেখানো হয়, এমনকি তার গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। এই ঘটনায় তার গাড়ির কাঁচ ভেঙে যায়, তার হাতে আঘাত লেগেছিল, এমনটাই জানিয়েছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এই ঘটনার পরই পুলিশের বিরুদ্ধেও তিনি অভিযোগ নিয়ে আসেন যে পুলিশ গোটা ঘটনা দাঁড়িয়ে থেকে দেখেছে, কোনো রকম আটকানোর চেষ্টা করেনি, এমনটাই তিনি পুলিশের বিরুদ্ধেও অভিযোগ সামনে নিয়ে এসেছিলেন। এরপরই পুলিশ এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করে এবং 5 জনকে আজ কানলা আদালতে পেশ করা হয়। তৃণমূল দলেরই একাংশ এই ঘটনার সাথে জড়িত ছিল এমন অভিযোগ সামনে আসে। তৃণমূলের গোষ্ঠীকন্দল সামনে আসে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে এইভাবে হেনস্থার ঘটনায় এবং শাসক দল যথেষ্ট অস্বস্তিতে পড়ে যায়। এই ঘটনার পরই মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছিলেন। এর পাশাপাশি দলের শীর্ষ নেতৃত্বের কাছেও অভিযোগ জানিয়েছিলেন। পূর্ব বর্ধমান থেকে বিধানচন্দ্র, নিউজ টাইম। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী
মেঘালয়ে একটা বিরতি নেব, বিরতির পর যে ছবিতে নজর রাখবো, জলপাইগুড়িতে তৃণমূলের অন্তরে গোষ্ঠী দ্বন্দ্ব। এই খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বেঙ্গল লাইন। এবার আপনাদের যে ছবি আমরা তুলে ধরবো, জলপাইগুড়িতে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব। আবারও তৃণমূল জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষুব্ধ সংখ্যালঘু সেলের জেলা সভাপতি। দলীয় কাঠামোয় প্রান্তিক করে রাখা হচ্ছে, উন্নয়নের নামে পক্ষপাত চলছে, অভিযোগ সংখ্যালঘু সেলের জেলা সভাপতির। মিজানুর রহমান সংখ্যালঘু সেলের জেলা সভাপতি, তিনি কি বলছেন এ প্রসঙ্গে রাখবো আপনাদের সামনে। একটা প্রস্তুতি সভা ছিল সংখ্যালঘু তৃণমূল কংগ্রেস জলপাইগুড়ি জেলার পক্ষ থেকে, যে আজকে আমরা প্রতিটা জায়গায় মিটিং মিছিলে সংখ্যালঘু মানুষরা যেভাবে আমরা যাই, প্রত্যেকটা ডাকে দলের যে কোনো নির্দেশে আমরা সকলেই উপস্থিত হই। সেই 21শে জুলাই হোক, সেটা দলের জেলা কমিটির ডাকে হোক, যেখানেই হোক, কিন্তু তারপরে যদি আমাদের সম্মান না রাখা হয় তাহলে এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য যে আমরা কি ওই লাস্ট বেঞ্চে বসার লোক নেই। আমরা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকটা এরকম যে আমাদের মানে আমরা কোনো বিধানসভায় 20%, 30%, 25% আমরা ভোট দেওয়ার মতো ক্ষমতা রাখি এই ডুয়ার্স তোরাই। অথচ আমাদের ভোটটা একজোট সরকারের। আমরা আগেও বলছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি, থাকবো। আমরাও মানুষ, আমাদেরও একটা ইজ্জত আছে, সম্মান আছে। অথচ আমাদের এই সম্মান যেভাবে গেছে, এবং এটা নিয়ে আমাদের যারা কর্মীরা রয়েছে তাদের মধ্যে একটা ক্ষোভ বা মনের মধ্যে আঘাত। চৌঠা জুলাই টয় ট্রেন দিবস। দার্জিলিং হিমালয়ান রেলের ইতিহাসে প্রথমবার উদযাপিত হলো টয় ট্রেনের জন্মদিন। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ শিরোপা প্রাপ্ত দার্জিলিং হিমালয়ান রেল এবং নর্থ বেঙ্গল পেইন্টার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে সুকনা রেল স্টেশনে দিনটি উদযাপিত হয়। আয়োজন করা হয়েছিল লাইভ আর্ট, পোস্টার মেকিং, বসে আঁকো প্রতিযোগিতার। দার্জিলিংয়ের কথা উঠলেই প্রথমেই আসে টয় ট্রেনের নাম। ধোঁয়া উড়িয়ে পাহাড়ের বুক চিরে মন্থর গতিতে চলা এই ট্রেন 8 থেকে 80 সকলেরই প্রিয়। চৌঠা জুলাই টয় ট্রেন দিবস। 1881 সালে আজকের দিনেই শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত প্রথম যাত্রা শুরু করেছিল টয় ট্রেন। সেই ঐতিহ্যকে স্মরণে রাখতেই ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ শিরোপাপ্রাপ্ত দার্জিলিং হিমালয়ান রেল ও নর্থ বেঙ্গল পেইন্টার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে পালিত হল টয় ট্রেন দিবস। সুকনা রেল স্টেশনে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। বসে আঁকো প্রতিযোগিতা, লাইভ আর্ট, পোস্টার মেকিং এর আয়োজন করা হয়েছিল। বেশ কয়েকটি স্কুলের কচিকাচারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। খেলনা গাড়িকে নিয়ে বাঁধা হয় নতুন গান। দার্জিলিং হিমালয়ান রেলের ইতিহাসে এই প্রথমবার উদযাপিত হলো টয় ট্রেনের জন্মদিন। 1881 সালের 4 জুলাই এই ট্রেনটি আমাদের যে ঐতিহ্যবাহী শিলিগুড়ি টাউন স্টেশন, সেখান থেকে দার্জিলিং পর্যন্ত প্রথমবার এই ট্রেনটি চলে। সেই দিনটাকে আমরা টয় ট্রেন দিবস হিসাবে উদযাপন করছি। আজ প্রথমবার এই টয় ট্রেন দিবস আমাদের সুকনাতে অনুষ্ঠিত হচ্ছে এবং ভবিষ্যতে প্রত্যেক বছর এই দিনটাকে আমরা পালন করব বলে আশা করি। এতে আমাদের যে ট্যুরিস্টরা আছে, যারা এখানে ঘুরতে আসে, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে যারা এনজয় করে, তারা আশা করি উদ্বুদ্ধ হবে। আজকের প্রোগ্রামটা মূলত টয় ট্রেন ডে। এক কথা যদি বলি, টয় ট্রেনের জন্মদিন। আজকের প্রোগ্রামে আপনার বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশন আছে, একটু সিনিয়র বাচ্চাদের একটা পোস্টার মেকিং কম্পিটিশন আছে, একটা লাইভ আর্ট ওয়ার্কশপ হবে এবং একটা এক্সিবিশন রয়েছে। সবগুলোই টয় ট্রেন বেস করেই হচ্ছে। প্রতি বছর এই দিনটিকে আরো বড় পরিসরে উদযাপনের পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের। এই অনুষ্ঠান নতুন প্রজন্মকে আরো উৎসাহ দেবে বলে মনে করছেন ডিএইচআর এর আধিকারিকরা। জয় রাইডের সংখ্যা বাড়ানোর সঙ্গে সঙ্গে আহমেদাবাদ, বেঙ্গালুরু থেকে অত্যাধুনিক ইঞ্জিন নিয়ে আসা ও প্রত্যেক স্টেশনের পরিকাঠামোগত উন্নয়নের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। নিউজ টাইম।
বেঙ্গল লাইন এখন এ পর্যন্তই। বাংলার গুরুত্বপূর্ণ খবরের জন্য অবশ্যই নজর রাখুন ঠিক সন্ধ্যে 7টায় বেঙ্গল লাইনে। এরপর দেখুন নিউজ এক্সপ্রেস এবং তারপর রাত 8টায় দেখুন নেশন টাইম বৃষ্টির সঙ্গে।